ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বং টেক ট্রেন্ডস। বাঙালি বিজ্ঞানী, তা আবার নাসার, কলকাতার নয় কোন্নগরের বাসিন্দা। আজকে আমাদের গেস্ট ডক্টর গৌতম চট্টোপাধ্যায়। গৌতম স্যারের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। গৌতম স্যারকে মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস চেনে এবং গৌতম স্যারের সম্পর্কে যেটা কিছু জিনিস বলার দরকার সেটা হচ্ছে উনি IEEEর বেস্ট পাবলিকেশনস হিসাবে অ্যাওয়ার্ডেড হয়েছেন 2018-এ। উনি 35+ মোস্ট প্রবলি নাসা অ্যাওয়ার্ডস উইনার। পেটেন্ট ওনার অ্যাবভ 200+ আছে এবং that is several journals and conference paper. And উনি SN Mitra Memorial Award 2014, Biman Bihari Sen Memorial Award 2022, Best Journal Paper Awards in IEEE Transactions on Terahertz Science and Technology 2013 and 2020, Distinguished Alumni Award from BESU in 2017, and IEEE Region 6 Engineer of the Year 2018 awarded, এবং আরো অনেক অ্যাওয়ার্ড আছে যেগুলো আমরা এখন এতটা বলতে পারছি না, বাট there is a big list। এবং এরকম একজন সায়েন্টিস্টকে আমরা পেয়েছি এবং একদম খুবই গরিব একটা ঘর থেকে উনি স্বপ্ন দেখেছিলেন নাসার, এবং সেটা সফল হয়েছে। এবং উনি ক্যালটেকের PhD ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হোল্ডার। সো গৌতম স্যারকে আমরা ওয়েলকাম করি আমাদের এপিসোডে। তাহলে দেরি না করে শুরু করে ফেলি আমাদের ফার্স্ট রাউন্ড, যার নাম হচ্ছে চেনা জানা। ওকে, তাহলে দেরি না করে আমরা শুরু করে ফেলছি আমাদের প্রথম রাউন্ড। আমরা 3টে রাউন্ডে আজকের এপিসোডটা করব। আমাদের প্রথম রাউন্ড হচ্ছে চেনা জানা। এটা একটা ইন্ট্রোডাকশন রাউন্ড। তো পিএইচডির পরে মানে কোন সুযোগটা বা কোন মুহূর্তটা আপনাকে নাসাতে আসতে সব থেকে বেশি প্রভাবিত করেছিল? তবে যদি বলতে হয় তো শুরু করতে হয় প্রথম থেকে। তার কারণ যে আমরা ছোটবেলা থেকেই নাসা সম্বন্ধে সবারই একটা, আমরা যারা ছোটবেলা থেকে আকাশের উপর দিকে তাকাই তাদের অ্যাটলিস্ট নাসা সম্বন্ধে একটা অন্যরকম ধারণা। যে ছোটবেলায় আসলে আমি বড় হয়েছি নবগ্রামে। নবগ্রামের সেবক সংঘ আছে, সেবক সংঘের মাঠ, যে সেবক সংঘ ক্লাব আছে তার পাশেই আমাদের বাড়ি। তা সেবক সংঘের ক্লাবে একটা লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিতে প্রতিদিন নিউজ পেপার আসতো, দুটো নিউজ পেপার, একটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা আর একটা স্টেটসম্যান। তা আমাদের খুব দুস্থ পরিবার, তার ফলে সেই নিউজ পেপার রাখার আমাদের সামর্থ্য ছিল না। কিন্তু সকালে যখন নিউজ পেপার আসতো লাইব্রেরির জন্য, আমি আর আমার ভাই সকালে ভোরবেলা উঠে পড়তাম, উঠে পড়ে প্রথমে গিয়ে পৌঁছে যেতাম। ওরা নিউজ পেপারটা উপরে নিয়ে যাওয়ার আগে আমরা আগা পাঁচতলা পড়ে ফেলতাম দুটো নিউজ পেপারই, আনন্দবাজার আর স্টেটসম্যান। তাতে দেখতাম অনেক রকম সব বিজ্ঞানের গল্প, নাসার গল্প। ওই থেকেই কিন্তু মানে যে বলে না যে ইন্সপিরেশন, সেটা কিন্তু ওখান থেকেই এসছে। তখন ভাবতাম যে শুয়ে শুয়ে, আসলে বললাম যে আমরা খুব দুস্থ পরিবারের, দুবেলা ঠিক মতো খাবার জুটতো না। তার ফলে রাত্রিবেলা যদি যখন মানে খালি পেটে শুতে যেতাম তখন ঘুম আসতো না। আর তখন মানে জেগে জেগে স্বপ্ন দেখতাম, যে মনে হচ্ছে যে আমি নাসাতে গেছি। ওই ধরনের স্বপ্নটা তখন থেকেই শুরু। আর তারপর আমার সুযোগ ঘটে, খুব আমি ভাগ্যবান যে আমি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যালটেকে আমি পিএইচডি করতে আসি। আর ক্যালটেক একটা অদ্ভুত জায়গা, মানে অসাধারণ জায়গা। ক্যালটেকের মাত্র 2000 টোটাল ছাত্র, 900 জন হচ্ছে আন্ডার গ্রাজুয়েট আর 1100 জন হচ্ছে মাস্টার আর পিএইচডি স্টুডেন্ট, 300 জন ফ্যাকাল্টি। তার মধ্যে ক্যালটেক 43টা নোবেল প্রাইজ পেয়েছে, এই একটা ছোট্ট অর্গানাইজেশন। আর তার ফলে আমি যখন মানে স্বপ্নের জায়গা যাকে বলে, আমি যখন চান্স পাই এসে দেখতাম আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একজন নোবেল লরিয়েট। আর আমি যদিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করি, কিন্তু আমার প্রফেসর ছিলেন ফিজিক্স ডিপার্টমেন্টে। তার ফলে আমি যেখানে বসতাম প্রতি শীতকালে, আমার দুঘর পাশেই এসে বসতেন স্টিফেন হকিং, মানে কিংবদন্তির মানুষ। আর তখন নিজেকে ভাবতাম যে ওনার সাথে গিয়ে কথা বলতাম। আর তখন আসলে মাঝে মাঝে নিজেকে চিমটি কেটে ভাবতাম যে আমি যে ছোটবেলায় নবগ্রামের খাটে শুয়ে স্বপ্ন দেখতাম, ওটা না এটা সত্যি সত্যি আর কি। তারপর
তার ফলে যখন হয়, তারপর কি হলো, যখন আমি পিএইচডি শেষ করছি তখন একদিন হঠাৎ একটা ফোন কল আসে যে নাসা থেকে, যে এরকম ব্যাপার, ওরা আমার কাজকর্ম জানে, সবকিছু দেখেছে, আমার পেপার টেপার গুলো সব পাবলিকেশন পড়েছে, ওরা খুব ইন্টারেস্টেড আমার কাজকর্মে। তা আমি ইন্টারেস্টেড কিনা ওদের ওখানে গিয়ে একটু কথাবার্তা বলে, একটা ইন্টারভিউ ওরা বলে না, জাস্ট টু মিট আপ। তা আমি তো ভাগ্যিস সে সময় আসলে ভিডিও ফোন ছিল না এরকম, তারপরে দেখতো আমি লাফাচ্ছি আর কি। তা আমি বললাম নিশ্চয়ই। তার ফলে আমি এসে মানে সারাদিন, এখানকার ইন্টারভিউটাও একটু অন্যরকম, যে এই বোর্ডে গিয়ে অঙ্ক করতে দেয় না আর কি। ইন্টারভিউ মানে হচ্ছে যে সারাদিন সময় মানে বিভিন্ন গ্রুপে বিভিন্ন সাথে সবার সাথে কথা বলে, বিকজ যখন ওরা কাউকে আমি এখন অন্য সাইডে, আমি যখন হায়ার করি কাউকে, তখন কি হয়, আমরা দেখতে চাই যে থিঙ্কিং প্রসেসটা কি, মানে যারা আসছি হাউ দে থিঙ্ক। তার ফলে ওরা সারাদিন আমরা করার পর আই গট দ্য জব। আর তখন এখনো যেমন মনে হয়, যখন এই আজকে সকালে, এই মাত্র এখন এখানে সকাল আমি এসছি, মনে হয় যেন এটা আমার প্রথম দিন, মানে এত এক্সাইটমেন্ট। সেই এক্সাইটমেন্ট এখনো যায়নি। সেভাবেই আর কি নাসাতে আমার আশা। জেট প্রপালশন ল্যাবরেটরিতে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে আপনার অভিজ্ঞতাটা কেমন, এটা একটু জানতে চাই। আমার এই যে বললাম, সে কথা শুনে আমার মানে দেখেই বুঝতে পারছো হাউ এক্সাইটেড আই এম, যে অভিজ্ঞতাটা দারুণ। কেননা এখানে আমরা যা কাজ করি আর কি, নাসা যে কাজকর্ম হয় সব নতুন কাজ, সবকিছু মানে ডিফিকাল্ট। আমরা আর মানে প্রশ্নর জবাব, মানে বিজ্ঞানের প্রশ্নর জবাব দেওয়ার চেষ্টা করছি, কেননা আমাদের অজানা তো অনেক। আর একটা কথা আমি সবসময় বলি যে আমরা যত জানি ততই জানতে পারি যে কতটা কম জানি। মানে মোর উই নো, দ্য মোর ইউ রিয়ালাইজ হাউ লিটল উই নো। আর এটাই হচ্ছে এখানকার সেই আমাদের সবার মনোভাব, যে আমরা উই হ্যাভ টু নো মোর, উই হ্যাভ টু ডু মোর। আর এই যে মানে যে সাইন্টিফিক প্রবলেম গুলো রয়েছে তাতে সলভ করার আর কি, সেই জন্য এক্সাইটমেন্ট অনেক। আর এখানে যারা আছে তারা দে আর দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাই আমি সবাইকে বলি যে যদি কাউকে জীবনে সার্থক হতে হয়, ইউ হ্যাভ টু বি রিয়েলি সাকসেসফুল ইন লাইফ, তাহলে নিজেকে আর কি সারাউন্ড করো পিপল হু আর স্মার্টার দ্যান ইউ। ইফ ইউ আর সারাউন্ডেড বাই পিপল স্মার্টার দ্যান ইউ, দেন ইউ উইল বি ভেরি সাকসেসফুল। না, আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে বিশেষ করে যখন আপনার টার্গেট এটা থাকে যে আর উই অ্যালোন, এই প্রশ্নটার উত্তরটা যখন খুঁজতে হয়, মানে সেই ক্ষেত্রে বলুন একটু। যে আমরা কি এই বিশ্বে একা, এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কেননা আমরা যে নাসাতে যখন কাজকর্ম করি, আমরা কিন্তু হ্যাঁ অনেক রকমের টেকনোলজি ডেভেলপমেন্ট করি, কিন্তু তার মূলে আসল যে কিন্তু বিজ্ঞান। আমরা বিজ্ঞানের প্রশ্নকে যে তার উত্তর খোঁজার জন্য কি ধরনের আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, কি ধরনের এক্সপেরিমেন্ট করতে গেলে কি ধরনের যন্ত্রপাতি তৈরি করতে হবে, সেই যন্ত্রপাতি তৈরি করতে গেলে কি ধরনের যে টেকনোলজি গ্যাপ যেটাকে বলা হয় রয়েছে, সেভাবে আমরা কাজ করি। তা এখন মানব জাতির কাছে সবচেয়ে বড় প্রশ্ন যে এই বিশ্বে আমরা কি একা। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা পরিষ্কার করে সবাইকে জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু পৃথিবীর বাইরে জীবনের কোনো সন্ধান কোথাও পাইনি, নট ইভেন এ সিঙ্গেল সেল। তা তোমরা যদি যারা দেখছে আর কি, তারা যদি ওই ইন্টারনেটে বা ইউটিউবে কিছু দেখে থাকে এলিয়েন সম্বন্ধে, তাদেরকে এটা পরিষ্কার করে বলে রাখতে চাই যে আমরা কোথাও কিচ্ছু পাইনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি অন্য কোথাও জীবন থাকার সম্ভাবনা কি আছে, সেই একটা বড় প্রশ্ন। আর সেটার জন্যই আর কি আমরা কাজ করছি। কেননা সবকিছু যদি আমরা দেখি যে আমাদের আকাশগঙ্গা, যে আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাতে টোটাল নাম্বার অফ তারা যেটা রয়েছে, এটা অ্যাবাউট 400 বিলিয়ন। তার মানে 4-এর পিছনে 11টা শূন্য দিলে যতগুলো তারা হয়, অর্ডার অফ ম্যাগনিটিউড অতগুলো তারা আছে। তাই আর আমাদের এই বিশ্বে অ্যাবাউট 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। তার মানে 1-এর পেছনে 11টা শূন্য দিয়ে যতগুলো হয় ততগুলো গ্যালাক্সি। তার মানে এই দুটো যদি গুণ করে যে নাম্বারটা হবে, ততগুলো তারা রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি
যে প্রত্যেকটা তারারই প্রায় বেশিরভাগ তারারই অনেকগুলো গ্রহ রয়েছে, তাকে বলা হয় এক্সোপ্ল্যানেট। তা প্রশ্ন হচ্ছে যে এমন কি একটা তারার একটা গ্রহ পাওয়া সম্ভব যেখানে কন্ডিশনস আর সাচ দ্যাট লাইফ ক্যান এক্সিস্ট? সেই যে এটা নিয়েই আমরা এগোচ্ছি, তার জন্য যে ধরনের যন্ত্রপাতি করা দরকার আমাদের, উই নিড টু মেক লট অফ প্রগ্রেস। তার জন্য যে নতুন নতুন করা দরকার, আর সেগুলো নিয়েই আমরা অনেক রকম কাজকর্ম এগোচ্ছে। অনেক অলরেডি আমরা কিছু গ্রহ পেয়েছি যেগুলো কিনা তাতে প্রাণের থাকার সম্ভাবনা আছে। অনলি প্রবলেম হচ্ছে সেখানে যাওয়া সম্ভব নয়, অনেক দূর, তার মানে মিলিয়নস অফ ইয়ার্স লাগবে পৌঁছতে আমাদের কারেন্ট টেকনোলজিতে। সেই জন্য আমাদের এখানে বসেই বা মহাকাশ থেকেই সবকিছু এক্সপ্লোর করতে হবে। সেটাই মানে এই যে প্রশ্নটা যে আমরা একা কিনা, তার যে কি কাজ করছি তার সেটা নিয়ে, এটা হচ্ছে তার উত্তর। আচ্ছা, একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে মার্সে তো একটা ভাবা হচ্ছে যে আমাদের নেক্সট জেনারেশন মার্সে ট্রান্সফার করা হতে পারে, যে প্রজেক্টে স্পেস এক্সও কাজ করছে, মিশন টু মার্স। তো সেই ব্যাপারে মানে আপনার কি ধারণা, বা মানে সেটা কতটা ফিজিবল অ্যাকচুয়ালি? মানে আমরা যেটা শুনি সেটা তো নিউজে, বাট অরিজিনালিটিটা আমি তো আপনার কাছ থেকে শুনতে পারবো। খুব ভালো প্রশ্ন। আমি সবাইকে, যখন লোকে বলে না যে নেক্সট জেনারেশন মার্সে গিয়ে থাকবে, তাদের প্রথম বলি যে এখন পর্যন্ত এই বিশ্বে যে বলেছি যে একটা জায়গায় প্রাণের অস্তিত্ব আছে, তার কারণটা হচ্ছে থাকতে যদি কোথাও হয়, এই পৃথিবীর মতো ভালো জায়গা কোথাও নেই। হ্যাঁ, কেননা একটাই জায়গা যেখানে কিনা সুস্থ মতো মাছ ভাত খেয়ে থাকা যায়। কেন মার্সে তো যদি লোকে যায়ও, সেখানে অ্যাটমসফিয়ার, যেটা ডেন্সিটি অফ অ্যাটমসফিয়ার, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর 1%, 100 ভাগের 1 ভাগ তার ডেন্সিটি। তার মানে সেখানে অক্সিজেন কম, সব রকম জিনিসপত্র কম, সবসময় স্পেস স্যুট পরে থাকতে হবে, দে কসমিক রে এসে যেগুলোকে আমাদের হার্ম করবে আর কি। তো মার্সে গিয়ে থাকাটা খুব একটা সুবিধাজনক নয়, যদিও মানে আমরা যদিও টেকনোলজি ডেভেলপ করে ওখানে যাই। সো মিশন টু মার্স সেটাকে ওখানে মার্সে গিয়ে বসতি করার ব্যাপারটা নয়। তার কারণ হচ্ছে ওখানে মিশন হচ্ছে গিয়ে জানার জন্য যে মার্স কি কখনো হ্যাবিটেবল ছিল, ওখানে কি কখনো প্রাণ ছিল, এই জানার। তাছাড়াও মার্সের বিয়ন্ডে যদি আমরা কোথাও যেতে চাই, যদি আমরা ওখানে পৌঁছে কিছু জিনিসপত্র রেখে রকেট টেকনোলজি ওখানে নিয়ে গিয়ে ওখানে একটা কোনো মানে সেন্টার করা হয়, দেন ইট ইজ ইজিয়ার টু লঞ্চ ফ্রম দেয়ার। যেমন মুন থেকে আমাদের চাঁদ থেকেও যে করা হচ্ছে, সেম একই ব্যাপার। তা এই আসল ব্যাপারটা তাই নাসাও কাজ করছে, অনেক প্রাইভেট কোম্পানি মানে স্পেস কোম্পানিও কাজ করছে, কিন্তু বলে না সুদূর পড়া হতো যে ওখানে গিয়ে কেউ থাকবে করে। তা হ্যাঁ, ওখানে যেতে পারো, এখনো আমরা লোককে পাঠাতে পারি মার্সে, কিন্তু ওয়ান ওয়ে টিকেট কারেন্টলি। তোমাদের যদি কাউকে পাঠানোর ইচ্ছা থাকে জানিও। তো 350-র বেশি আপনার প্রকাশনা, আর 20টারও বেশি পেটেন্ট, আর মোর দ্যান 35+ নাসার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তো এইগুলোর মধ্যে আপনার কাছে সব থেকে মানে ফেভারিট বা প্রাউড মোমেন্ট কোনটা? এটা খুব মুশকিল, কারণ মা বাবাকে যদি প্রশ্ন করা হয় সন্তানদের মধ্যে কোনটা প্রাউড সবচেয়ে, মানে তাদেরকে নিয়ে সেরকম যেমন হয় সেরকম হচ্ছে এই প্রশ্ন। কেননা একটা কোনোটাকে বেছে নেওয়া খুব মুশকিল, কিন্তু মেইন কাজ হচ্ছে যে আমরা কেন পেটেন্ট করি, কেন পাবলিকেশন করি। হ্যাঁ, যে আমরা কাজকর্ম যে করি সেটা লোককে জানানো খুব জরুরি যে এটা ঘটেছে, তার ফলে লোকে যেন সেইটাকে নিয়ে আরো এগোতে পারে। মানে যে পাবলিকেশনটা সে কারণেই হয়। সেই জন্যই আর কি আমরা চেষ্টা করি যে যখন নতুন কিছু ভালো কিছু আমরা জানতে পারি সেটা লোককে জানানো, পাবলিকেশন। তো একটা কোনো এভাবে পিক আপ করা মুশকিল। তবে এই যে একটা বলতে পারি যে আমি একটা রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড পাই গত বছর, সেটা হচ্ছে আর্মস্ট্রং মেডেল বলে। তা আর্মস্ট্রং যে মেডেল, উনি আসলে নীল আর্মস্ট্রং নন, উনি হচ্ছেন এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং। উনি যে AM/FM যে রেডিও আছে তার যে টেকনোলজি, উনি তার আবিষ্কর্তা।
আমরা FM রেডিও মির্চি টিচ্ছি শুনি না FM এ, তার যে আসল টেকনোলজি যে তার পিছনে, তার আবিষ্কর্তা এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং, তা ওনার নামে এই একটা পুরনো একটা সংস্থা আছে বলে RCA, রেডিও ক্লাব অফ আমেরিকা, 116 বছর তা ধরে ওরা সেই এটা একটা অ্যাওয়ার্ড দেয়। তাতে আমি খুব ভাগ্যবান যে আমাকে চুজ করেছিল গত বছর, আর এই অ্যাওয়ার্ডটা আমি পাই যার হাত থেকে। তিনি হলেন নোবেল প্রাইজ উইনার 1978-এ রবার্ট উইলসন, বব উইলসন। তা উনি আবিষ্কার করেছিলেন আমাদের বিশ্বে যে প্রথম আলো বলা হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, সেটা হচ্ছে প্রথম আলো যাকে বলা হয়, সেটা তার উনি আবিষ্কর্তা। তার ফলে ওনার হাত থেকে সেই এই মানে অ্যাওয়ার্ডটা পেয়ে নিজেকে খুব ভালো, মানে খুব গর্ব হয়েছে আর কি। তো সেই জন্য ওটার কথা বললাম। আমি আপনার থেকে একটা জিনিস একটু ডিটেলে জানতে চাই, সেটা নিয়ে অনেক জায়গায় কথাবার্তা হচ্ছে, দ্যাট ইজ হোয়াটসঅ্যাপ, যেটার ফুল ফর্ম হচ্ছে ওয়াটার হান্টিং অ্যাডভান্স টেরাহার্জ স্পেসোমিটার অন আলট্রা স্মল প্ল্যাটফর্ম। তো এটার উপরে অনেকেই জানে না যে ডিটেলে কি করা হচ্ছে আর অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি, আগামী দিনের ভিশনটা কি। তো আপনার কাছ থেকে এটা আমি ইন ডিটেল জানতে চাইছি। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে এটার যে সায়েন্টিফিক যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে যে আমাদের একটা অজানা তথ্য এখনো, যে আমাদের যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন তাতে জল ছিল না, আর আমাদের সোলার সিস্টেমে যে জলটা কোত্থেকে এসছে, হাউ ডিড দ্য ওয়াটার কাম ইন আওয়ার সোলার সিস্টেম আর আমাদের পৃথিবীতে। তা বিজ্ঞানীরা মনে করেন যে জলটা এসছে কমেট, ধূমকেতু জল এনেছে। তার ধূমকেতু গুলোতে আসলে একটু থাকে গ্যাস থাকে, জল থাকে আর কিছু পাথর, কিন্তু ওরা যতই যখন সূর্যের কাছাকাছি আসতে থাকে তখন দে গিভ আপ দেয়ার ওয়াটার, অল যে জল করতে থাকে। কিন্তু সেটা যদি প্রমাণ করতে হয়, কিভাবে প্রমাণ করবো সেটা প্রশ্ন। তা আমি বলি যে জলের রং আছে, জলের রং আছে ব্যাপারটা বলতে বোঝাচ্ছি যে জলে বিভিন্ন ধরনের জল হয়। যেমন জলের রং বলতে আমরা কি বুঝি, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস, যেমন ভিবজিওর যে না, সেটা বিভিন্ন রকমের ফ্রিকোয়েন্সি। সেরকমই আমাদের যে সবচেয়ে বেশি জল সেটা হচ্ছে H216O। অক্সিজেনের বিভিন্ন রকম আইসোটোপ থাকে, সো H216O হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট ওয়াটার। কিন্তু অন্য রকমের জলও থাকে, H217O, H218O, একটা হাইড্রোজেন, একটা ডিউটেরিয়াম, HDO, সেটাও জল। আর আমরা সবাই জানি হেভি ওয়াটার যাকে বলে, যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজ করা হয় কুলিং এর জন্য, সেটা D2O। তাই যদি দেখা যায়, কিন্তু এই বিভিন্ন জলের তাদের প্রত্যেকে একটা করে ফ্রিকোয়েন্সি আছে ইন্ডিভিজুয়াল। এখন যদি আমরা সেই রেশিও গুলো নিই জলের বিভিন্ন রকমের, তাহলে দেখা যাবে যে আমাদের পৃথিবীতে যে জল, যে রেশিও কতটা আছে, কোনটা কত পরিমাণে আছে, আর যে কতটা ডিউটেরিয়াম আর কতটা হাইড্রোজেন আছে, এই যে রেশিও যদি আমরা দেখি, দেখা যায় যে এগুলো খুব একটা ধূমকেতুর, কিছু কিছু ধূমকেতুর যে জলের রেশিও আছে তার একই রকম। তার মানে যদি সোর্সটা একই হতে হবে, যদি অ্যাবান্ডেন্স রেশিও এক হয়। তাই কিন্তু সেটা আমরা খুব একটা বেশি মেজার করিনি এখন পর্যন্ত, মাত্র 10খানা মেজার হয়েছে, স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিকেন্ট। সেই জন্য আমি এই একটা আইডিয়া আসে আমার মাথায়, যে ছোট একটা মানে জুতোর বাক্স সাইজে যদি একটা স্যাটেলাইট করা যায়, যেটা কিনা বিভিন্ন কমেটে গিয়ে, ধূমকেতুতে গিয়ে মেজারমেন্ট করে আমাদেরকে জানাবে ফর ওয়ান্স অ্যান্ড অল যে ধূমকেতু সত্যি জল এনেছে। সেই জন্যই সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ, কেননা আমরা উই আর ট্রাইং টু আনসার দিস কোয়েশ্চেন যে হোয়াটসঅ্যাপ উইথ ওয়াটার। সেই জন্যই আমি সেই অ্যাক্রোনিম যেটা করেছি, হোয়াটসঅ্যাপ। তো আমরা ফার্স্ট রাউন্ডে এখানেই শেষ করছি, সেকেন্ড রাউন্ডে চলে যাব, সেটা হচ্ছে বিশ্লেষণ বাক্স। এখানে কিছু অ্যাডভান্স টপিক নিয়ে, মানে আমাদের কাছে অ্যাডভান্স, সেগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে টেরাহার্জ রিসিভার সিস্টেম বা স্পেস ইনস্ট্রুমেন্টস নিয়ে আপনি কাজ করেন, তো এই টেকনোলজিগুলো মানে কিভাবে নাসার বিভিন্ন মিশনের উদ্দেশ্যে কাজে লাগানো হয় বা কাজে লাগে? তো এই যে আমি নাসা যখন একটা কোনো প্রজেক্ট করে, মিশন করে, তা শুরুটা কোথা থেকে, এটা একটা খুব, যদি আমরা সেখান থেকে ভাবি তাহলে খুব বোঝা যাবে ব্যাপারটা কেন কোথায় কাজে লাগছে। যে আমরা শুরু করি যে আমরা একটা বিজ্ঞানের প্রশ্ন নিই, যেমন আমি যেমন বললাম যে ধূমকেতু কি পৃথিবীতে জল এনেছে, এটা একটা বিজ্ঞানের প্রশ্ন।
তা এটার উত্তর দিতে গেলে আমাদের কোন ধরনের মেজারমেন্ট করতে হবে, কোন ধরনের অবজারভেশন করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড। তা সেই ধরনের অবজারভেশন করতে গেলে কি ধরনের যন্ত্রপাতি দরকার সেটাও ভাবতে হবে। সেই যন্ত্রপাতিটা কোন ফ্রিকোয়েন্সিতে করা হবে, মাইক্রোওয়েভে করা হবে। মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি কিন্তু তোমরা সবাই ইউ আর অল ইমার্সড ইন মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি, কেননা ওয়াইফাই, ব্লুটুথ তোমরা সবসময় ইউজ করো, সবাই ইউজ করে। ফ্রিকোয়েন্সিটা কোনটা, ওটা কিন্তু মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি, অ্যাবাউট 5 GHz আর লো। তা কিন্তু যে ফ্রিকোয়েন্সি শুরু হয় খুব কম থেকে, ডিসি থেকে, আমাদের যে বলা ডিরেক্ট কারেন্ট, যে ডিসি থেকে, জিরো থেকে আমরা সব মানে আলো, ভিবজিও রেশে আলো, তারপর এক্স রেস, গামা রেস, ওই ফ্রিকোয়েন্সি বিভিন্ন রকম হয়। তার টেরাহার্টজ হচ্ছে ওই ধরনেরই একটা ফ্রিকোয়েন্সি, মাইক্রোওয়েভের একটু বেশি ফ্রিকোয়েন্সি। অনেক দেখা যায় যে আমরা যদি পৃথিবীতে মানে বিশ্বে তাকাই যে কোন কোন ফ্রিকোয়েন্সিতে রেডিয়েশন আসছে তারা থেকে, গ্যালাক্সি থেকে, দেখা যায় যে বেশিরভাগ যে আলো যদি বলা যায়, সে আলো মানে সিগন্যাল আসছে টেরাহার্টজ ফ্রিকোয়েন্সিতে, মানে অপটিক্যাল ফ্রিকোয়েন্সিতে নয়। দ্যাট ইজ পিকস অ্যাকচুয়ালি 1.5 টেরাহার্টজ। তার ফলে অনেক কিছু জানা যায় এই বিশ্ব সম্বন্ধে এই টেরাহার্টজ ফ্রিকোয়েন্সিতে। সেই জন্যই আমি কাজ করি ওই ফ্রিকোয়েন্সিতে, যে সায়েন্টিফিক এক্সপ্লোরেশনের জন্য। কিন্তু তার একটা কমার্শিয়াল দিকও আছে, কারণ আজকে আমরা বলছি 5G, আগামীকাল 6G হবে, তারপরে 6G হবে। তাই দেখবে প্রত্যেকটা জিতে মানে জেনারেশনেই কিন্তু হায়ার ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে। people want to work in go to terahertz। তার কারণটা কি? তার কারণ ব্যান্ডউইথ বেশি পাওয়া যায়। ব্যান্ডউইথ থাকলে ডেটা রেট ভালো হয়। ডেটা রেট ভালো হয়, তোমার ইউটিউবের মানে ভিডিওগুলো ফাস্টার ডাউনলোড হবে, স্ট্রিমিং ফাস্ট হবে। সো দ্যাটস ওয়াই উই নিড টু গো টুয়ার্ডস হায়ার ফ্রিকোয়েন্সি। আর আমি এই ব্যাপারে আমার পিএইচডি থেকে কাজই এই টেরাহার্টজ। তার ফলে এই এখন যদিও লোকজন 6G নেক্সট জি কথা বলছে, বাট আই হ্যাড মানে ওয়ার্কড অন দিস অনেক আগে থেকেই আর কি। স্যার এইচইএমটি ট্রানজিস্টরের যে ব্যাপারটা, নাসা আর্থ সায়েন্স টেকনোলজি প্রোগ্রাম, এইটার ব্যাপারে একটু ডিটেইলে জানতে চাইছিলাম। যে প্রোগ্রাম যেগুলো রয়েছে আর্থ সায়েন্সের, যে আমরা ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল, যে ঘটছে, তা পলিউশন কিভাবে, আমরা যেমন কলকাতায় দেখি শীতকালে আমাদের খুবই পলিউশন হয়, লোকে আসতে থাকে সবসময়, যে কেন হয় এগুলো, কেননা পলিউশন গুলো, কেননা যে গাড়ি ঘোড়া যে রয়েছে সেগুলো থেকে যে পলিউশন গুলো আসতে থাকে, আর ইট গেটস ট্র্যাপড। তার কারণ যেখানে অনেকটা হিউমিডিটি বেশি। সো এই যে পলিউশন গুলো হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ যেগুলো হচ্ছে, সেগুলো জানা দরকার। প্রথমে মিটিগেট করার আগে আমাদের জানতে হবে যে কি ঘটছে, হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড দ্যাট। আর তার জন্য যে টেকনোলজি দরকার সেটা হচ্ছে আমাদের যে আর্থ সায়েন্স টেকনোলজি অফিস যেটা রয়েছে আর কি, আমরা স্যাটেলাইট দিয়ে উই লুক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে কি ঘটছে আমাদের অ্যাটমসফিয়ারে, বায়ুমণ্ডলে কি কি ঘটছে। যেমন ধরো, যদি আজকে কোন্নগরে বা নবগ্রামে বসে কোনো একটা আগুন জ্বালানো হয়, সেটা তার পলিউশন যেটা তৈরি করে, তার সেটা কিছু 2-3 দিনের মধ্যেই সেই পলিউটেন্ট গুলো চলে আসে আমাদের ক্যালিফোর্নিয়াতে। যে ট্রান্সপোর্টেশনটা কিভাবে হয়, দেখা যায় যে ট্রান্সপোর্টেশন হয় থ্রু স্ট্র্যাটোস্ফিয়ার। তাই এই যে জানার ব্যাপারগুলো, এগুলো সব আমরা থ্রু স্যাটেলাইট উই অ্যাকচুয়ালি ট্রাই টু মনিটর, ট্রাই টু সি হোয়াট ইজ গোয়িং অন। সেই যে এই যে তুমি বললে সংস্থা, নাসার মধ্যে বিভিন্ন রকমের অর্গানাইজেশন বিভিন্ন দিকে এগুলো দেখে। স্যার নেক্সট কোশ্চেনটা হচ্ছে, মানে ভবিষ্যতে রোবোটিক্স বা এআই এনেবল টেরাহার্টজ সিস্টেম নিয়ে কাজ করার আকাঙ্ক্ষা থাকলে আপনি কোন ধরনের অ্যাপ্লিকেশন সবচেয়ে চমকপ্রদ মনে করেন? এআই তো ইজ গোইং টু চেঞ্জ। এআই তো আমরা এআই যে কাজ করিনি এতদিন তা নয়, অন্য নামে বলা হতো, যে অপটিমাইজেশন প্রসেস যেগুলো আগে ছিল, আমরা রয়েছি বিভিন্ন ধরনের অপটিমাইজেশন, যেগুলো নিউরাল নেটওয়ার্ক যেগুলো বলে আর কি, সে এখন আমরা তাকে বলি এআই। কিন্তু উই হ্যাভ বিন ইউজিং এআই, আর এআই নিয়ে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা কথা পরিষ্কার বলি, হ্যাঁ খুব এআই নিয়ে বিরাট হুপলা চলছে চারিদিকে, অ্যান্ড ইট ইজ গ্রেট যে এআই উইল রিয়েলি চেঞ্জ যে ওয়ে উই ডু লট অফ থিংস। কিন্তু
আমার মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কিন্তু আমাদের রিয়েল হিউম্যান ইন্টেলিজেন্সও খুব দরকার। সেই জন্য সব যারা বাচ্চারা যারা পড়াশোনা করছে আজকে হঠাৎ করে বললো যে আমার এআই তো আসবে, আমাদের পড়াশোনা করার দরকার নেই, আমাদের রিয়েল ইন্টেলিজেন্স দরকার নেই, সেটা কিন্তু খুব ভুল হবে। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের দরকার রিয়েল ইন্টেলিজেন্স। তার ফলে আমরা উই ক্যান ডেভেলপ মানে ডু থিংস মেবি সামওয়াট বেটার ওয়ে ইউজিং এআই। কিন্তু যে নতুন আইডিয়া, নতুন কনসেপ্ট, কিন্তু তা আমাদের নিজেদেরকেই সেটাকে আনতে হবে। এআই ইজ নট গোইং টু ব্রিং আস নিউ কনসেপ্ট। আচ্ছা, তো আপনি মানে অনেকগুলো বেস্ট পেপারের অ্যাওয়ার্ডও পেয়েছেন, তো এই কাজগুলো করার ক্ষেত্রে মানে টেকনোলজির দিক থেকে সব থেকে বেশি চ্যালেঞ্জ কখন বা কোন সময়গুলোতে ফেস করেছেন? প্রত্যেকটা এই যে বেস্ট মানে যখন নতুন পাবলিকেশন হয়, তার কারণ হচ্ছে নতুন কাজ হয়েছে, আর নতুন তার কাজ করতে গিয়ে তার কিছু রেজাল্ট নতুন পাওয়া গেছে, আর প্রত্যেকটাই কিন্তু চ্যালেঞ্জিং। কেন মানে চ্যালেঞ্জ যদি না থাকে তাহলে ওগুলো করার দরকারটাকে বা কি বলে না সেরকম। তা সেগুলো সবকিছুই চ্যালেঞ্জিং, তবে টেরাহার্টে কাজ করা একটু চ্যালেঞ্জিং এ কারণেই যে ফ্যাব্রিকেশন ফেসিলিটি ভালো লাগে, মেজারমেন্ট ফেসিলিটি ভালো লাগে, মানে ক্যাপাবিলিটিস দরকার। কেননা আমরা অনেক সময় কি হয় কাগজে কলমে অনেক কিছু করতে পারি, তা যেখানে বসেই করা যায়, কিন্তু যদি সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, সেগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে অনেক রকমের ফেসিলিটিস লাগে। তা আমরা খুব নাসাতে আমাদের এখানে সেই ফেসিলিটিস গুলো রয়েছে আর কি, সেইভাবেই আমরা করেছি। বাট এগেইন উই আর অলসো ইনোভেটিং না, কেন যে যখন আমরা চ্যালেঞ্জ ফেস করি অনলি দেন ইনোভেশন হ্যাপেন্স। ইনোভেশন হয় না যে আমরা হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে সকালবেলা ভাবলাম আজকে কিছু ইনোভেট করা যাক, এভাবে ইনোভেশন হয় যখন একটা কোনো প্রবলেমকে আমরা ফেস করছি, তখন আমরা সবাই মিলে যদি পুট আওয়ার ব্রেইনস টুগেদার আর স্টার্ট টকিং অ্যাবাউট ইট, স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ইট, যে কিভাবে এটা সলভ করা যায়, তখন একটা নতুন আইডিয়া আসে, তার সেটা ইমপ্লিমেন্টেশন হয়, সেভাবে ইনোভেশন হয়। স্যার, প্ল্যানেটারি সায়েন্স প্রোগ্রাম যেখানে ক্রিয়েটিং রুম টেম্পারেচার সাব মিলিমিটার ওয়েভ ইনস্ট্রুমেন্ট ফর প্ল্যানেটারি মিশনস লাইক মার্স, জুপিটার, ইউরোপা, স্যাটার্ন, টাইটান এটসেট্রা, তো এটার মানে কি ব্যাপার স্যাপার আমি একটু ডিটেল আপনার থেকে জানতে চাইছি। কেননা আমরা তো চেষ্টা করছি যে বলি যে নাসার একটা রয়েছে যে আমাদের শুধুমাত্র আর্থ অবজারভেশন একটা বললাম এই মাত্র, যে আমরা দেখি পলিউশন কিভাবে হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ কিভাবে হচ্ছে, একটা ভাগ রয়েছে অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে বিয়ন্ড আওয়ার সোলার সিস্টেম, আমার সিস্টেম এন্ড বিয়ন্ড, যে স্টার্স, গ্যালাক্সিস। আর প্ল্যানেটারি সায়েন্স হচ্ছে যে আমাদের যে প্ল্যানেট রয়েছে, আমাদের গ্রহ রয়েছে আর কি, পৃথিবীও তো একটা গ্রহ, এই যে এগুলোকে যদি জানতে চাই তাহলে কি কি করতে হবে, কি দরকার। আর একটা প্রবলেম প্ল্যানেটারি সায়েন্স এক্সপ্লোরেশন হচ্ছে যে যদি আমরা জুপিটারে যেতে চাই, যদি আমরা মার্সে যেতে চাই, দেয়ার ইজ সাম লিমিটেশন হচ্ছে যে কতটা মাস, কতটা মানে ওজন কত হবে, আমরা যেটা বানাচ্ছি কতটা তার ওজন হবে, তার কতটা পাওয়ার দরকার, ডিসি পাওয়ার দরকার। এটা খুব, কেননা আমরা যে বড় কিছু তো পাঠাতে পারবো না, লঞ্চ করতে অনেক অসুবিধা, অনেক 7 বছর লাগে জুপিটার, এখান থেকে মার্সে যেতে 7 মাস লাগে। তারপরে এগুলো খুব কাছাকাছি নয়, ফলে প্রত্যেকটা কিলোগ্রাম যদি বেশি হয় তখন তার জন্য টাকা অনেক বেশি জরুরি হয়, অনেক বেশি লাগে আর কি, $1 মিলিয়ন পার কিলোগ্রাম বলা হয়, সরি। তার ফলে যে আমরা মোস্টলি রুম টেম্পারেচার ইলেকট্রনিক্স ইউজ করি, যে যদি আমরা কোনো কিছুকে ঠান্ডা করি, কুল করি, ক্রায়োজেনিক করি, তার সেন্সিটিভিটি বেড়ে যায়। কিন্তু সেটা যেহেতু প্ল্যানেটারি এক্সপ্লোরেশনে যদি আমরা কোনো কিছু কুল করতে হয়, রেফ্রিজারেটর যদি লাগাতে হয়, তাহলে তার পাওয়ার অনেক বেশি দরকার, তার জন্য মাস অনেক বেশি দরকার। সেই জন্য প্ল্যানেটারি এক্সপ্লোরেশনে রুম টেম্পারেচার ইলেকট্রনিক্সই মোস্টলি ইউজ করা হয়। সেই জন্য যেহেতু ওই লিমিটেশনের জন্য, তাই তুমি বললে সেই ওটার কথাই হলো যে হাউ উই ডু প্ল্যানেটারি এক্সপ্লোরেশন এন্ড ওয়াই, যে আমরা মোস্টলি রুম টেম্পারেচার ইলেকট্রনিক্স ইউজ করি। স্যার, রোজেস প্রোগ্রামটা একটুখানি বলুন। কোনটা? রোজেস প্রোগ্রাম, ওই রোজেস হচ্ছে নাসার একটা, যে নাসার যে
একটা মানে বলা হয় যে ফান্ডিং যে দেওয়া হয়, তা বিভিন্ন রকমের ফান্ডিং তো হয়। যেমন আমরা প্রপোজাল লিখছি, যা লিখে যদি আমরা চাই যে রিসার্চ রোজেস আর স্ট্যান্ডস ফর রিসার্চ, যে আমাদের রিসার্চের জন্য যে ফান্ডিং, তা নাসাতে একটা বলা হয় টিআরএল, টেকনোলজি রেডিনেস লেভেল, এটা ইসরোতে ইউজ করা হয়। তা ধরো তোমার একটা কোনো নতুন আইডিয়া আছে, জাস্ট নতুন আইডিয়া, একটা অন এ পিস অফ পেপার, তুমি অন্য কিছু করনি, তুমি তার জন্য প্রপোজাল লিখলে, তা নাসা সেগুলোকে ফান্ড করে। তাকে বলা হয় খুব লো টিআরএল, মানে হচ্ছে টেকনোলজিটা খুব রেডি নয়, কিন্তু জাস্ট একটা নতুন আইডিয়া, দ্যাট মিনস দ্যাট ফ্রম 1 to 3 দ্যাট রেঞ্জ টিআরএল। তা তুমি সেটাকে তারপর সেই আইডিয়াকে কিছু ফান্ডিং নিয়ে then start working more calculation, then start putting something together to see whether it works or not. সেগুলো যদি করা হয়, সেগুলোকে জন্য যারা ফান্ড করে সেটাকে রোজেস প্রোগ্রাম, নাসার একটা রোজেস প্রোগ্রামের মধ্যে দিয়ে এই ফান্ডিং গুলো করা হয়। তারপর ধরো তোমার এটাকে অলরেডি আইডিয়াটা একটু ম্যাচিওর হয়েছে, তারপর ওটাকে আরো দেখা যাবে সত্যি কি ওটা যে আমাদের যদি যখন স্পেসে পাঠাবো সেই এনভায়রনমেন্ট অন্যরকম, সেখানে কি কাজ করবে না একবার কাজ করেই ফেল করলো। To do that, so there is another funding. So NASA has these ROSES is a funding mechanism for different ideas. ওকে, সেকেন্ড রাউন্ডটা তাহলে এখানেই শেষ করছি। এবার ফাইনাল রাউন্ডে চলে যাব, সেটা হচ্ছে যার নাম হচ্ছে তাড়াতাড়ি করো। এটা একটা র্যাপিড ফায়ার রাউন্ড। আমরা দুটো করে অপশন থাকবে, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। দুটো সিলেক্ট করা যাবে না? না, সেটাও করা যাবে। আচ্ছা, ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, রিটায়ারমেন্টের পর কোনটাকে বেশি মিস করবেন, নাসা ল্যাবস নাকি ইউনিভার্সিটি লেকচার হল? মিস তো দুটোই করবো। আর রিটায়ারমেন্ট যে রিটায়ারমেন্ট কাকে বলে সেটাই তো এখন, রিটায়ারমেন্ট আমাদের মতো লোকজন তো রিটায়ার করে না। টেরাহার্টজ রিসার্চ নাকি মাইক্রোওয়েভ ডিজাইন? টেরাহার্টজ পার্ট অফ মাইক্রোওয়েভ, তুমি একটা স্পেকট্রাম, তার ফলে যে আমাদের টেরাহার্টজ রিসার্চ ইজ অফকোর্স যে আমি করি, খুব ভালো লাগে, কিন্তু উইদাউট মাইক্রোওয়েভ টেরাহার্টজ ডাজ নট এক্সিস্ট, সো উই নিড বোথ। কোনটা প্রেফার করবেন, একাডেমিক পেপার রাইটিং নাকি প্রোটোটাইপ ডেভেলপমেন্ট? অফকোর্স প্রোটোটাইপ ডেভেলপমেন্ট। আচ্ছা, কিউবস্যাট প্রজেক্টস নাকি ফুল স্কেল স্যাটেলাইট মিশন? ফুল স্কেল স্যাটেলাইট মিশন। কিউবস্যাটের লিমিটেশনস অনেক, ফুল স্যাটেলাইট মিশনস আর গুড, বাট দেয়ার আর সাম কেসেস দেয়ার ইজ মানি ইনভলভ, তাতে কিউবস্যাট করতে হয়। আচ্ছা, যদি ইউনিভার্সিটিতে আপনি সুযোগ পান তাহলে কোনটা প্রেফার করবেন, ভিজিটিং প্রফেসর হিসেবে যাওয়া নাকি ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে যাওয়া? both are basically similar. The visiting professor বলতে যে ওখানে গিয়ে পড়ানো, আর সায়েন্টিস্ট হিসেবে যাওয়া হচ্ছে রিসার্চ করা। সো পড়ানো আর রিসার্চ দুটোই অঙ্গাঙ্গিক ভাবে জড়িত রয়েছে, একটাকে ছেড়ে অন্যকে তো করা যাবে না। এইটা আমাদের এখানকার কিছু লোকের বোঝা উচিত। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে, পেটেন্টস নাকি পাবলিকেশন, কোনটা ফেভারিট? পাবলিকেশন। আচ্ছা, কোনটাকে ফার্স্টে রাখবেন, কোনো অ্যাওয়ার্ড সেরিমনি নাকি ল্যাবে কোনো ব্রেক থ্রু? ল্যাবে ব্রেক থ্রু, অ্যাওয়ার্ড গুলো তো এগুলো কামস অ্যাজ এ বাই প্রোডাক্ট, ওটার জন্য কেউ আমরা কাজ করি না। আচ্ছা, এই মুহূর্তে কোনটা বেশি প্রেফারেবল, মানে ফিউচার মিশনস নাকি আর্থ বেসড রিমোট সেন্সিং? ফিউচার মিশনও দরকার, কিন্তু আর্থ বেসড রিমোট সেন্সিং ও যদি দেখো, ওয়ান অফ দ্য এক্সিস্টিং প্রবলেম যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তার ফলে আর্থ বেসড রিমোট সেন্সিং ও দরকার। তবে স্পেস বেস আমার খুব ইসের কাছে, তার কারণ লট অফ থিংস ইউ ক্যান ডু ফ্রম স্পেস দ্যাট ইউ ক্যানট ডু ফ্রম আর্থ বেস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার ফাইনাল কোয়েশ্চেনে চলে যাব। ফাইনাল আমি দুটো কোয়েশ্চেন রাখতে চাইছি। প্রথমটা হচ্ছে, একটু আগেই আমরা এআই নিয়ে আলোচনা করছিলাম, তো জেফরি হিন্টন, যাকে গডফাদার অফ এআই বলা হয়, ঠিক আছে, তো তিনি এখন মানে এআই এর ডেঞ্জারাস পোটেনশিয়ালটা নিয়ে অনেক স্পিচেস দিচ্ছেন, অনেক পডকাস্ট করছেন। তো আপনি এই বিষয়ে কি বলবেন, মানে ইন ফিউচার এআই এর ডেঞ্জারাস পোটেনশিয়ালটা কোন জায়গায় যেতে পারে এবং আমরা এখন থেকে কিভাবে প্রিকশন নেব? এটা খুব দরকার, এটা খুবই একটা জরুরি প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। তার কারণ এআই এমনই একটা জিনিস, ইফ উই ডোন্ট ইউজ ইট ওয়েল ইট ক্যান বি ভেরি ডেঞ্জারাস। আর তার ফলে দরকার একটা গার্ড রেইলস, একটা বলে না যে গার্ড রেইলস দরকার, সেটা সবাইকে একসাথে, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার,
পলিসি মেকার্স, গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট, তারা সবাই মিলে একসাথে বসে ঠিক করতে হবে যে হোয়াট আর দ্য থিং দ্যাট ইউ ক্যান অ্যালাউ, হোয়াট ইউ ক্যান নট অ্যালাউ। যদি আমরা সেটা না করি তাহলে কিন্তু ইট ক্যান বি এ ডেঞ্জারাস সিচুয়েশন। তাই যে এটা সত্যি যে বলে না শাখের করাক, সেই টাইপের, যে আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে AI is needed, we can use it for good things, কিন্তু তার জন্য যদি গার্ড রেলস না থাকে, সবাই সবাই বলছে, ইভেন তোমরা যে ওপেন AI এর সিইও, ওরা they are all saying that yes, we'll have to really think through it and come up with policies, যে গার্ড রেল, যে কোথায় ওটা ইউজ করা যাবে বা যাবে না, সেটা না করলে দ্যাট ক্যান বি ভেরি ডেঞ্জারাস। ঠিক আছে, আমি ফাইনালি একটা কোশ্চেন করতে চাইছি, সেটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে। মানে এটা হচ্ছে নাসা এবং আমাদের ইসরোর মধ্যে আপনি ডিফারেন্সটা কোথায় দেখেন? মানে আরো যদি ইলাবোরেট করি, তাহলে আমরা নাসা থেকে কি শিখতে পারি আর নাসা ইসরো থেকে কি শিখতে পারে? আমাদের সবারই উচিত সবার থেকে শেখা, আর সবাই অনেক কিছু, যেমন ইসরো ইজ ডুইং সো ওয়েল, এটা কন্ট্রোভার্সি নয়, সত্যি যে ইসরো ইজ ডুইং সো ওয়েল, উইল হ্যাভ টু লার্ন ফ্রম ইচ আদার। কেননা আজকাল স্পেস এক্সপ্লোরেশন কিন্তু খুব এক্সপেন্সিভ বিজনেস, কোনো একটা অর্গানাইজেশনের পক্ষে সবকিছু করা আজকাল মানে হয়ে উঠছে না, কেন লিমিটেড ফান্ডিং। তার ফলে উচিত সবাই একসাথে এসে একটু বলে না 10 মিলি করি কাজ, হাড়ি জিতে নাহিলা, সেই যে ব্যাপারটা খুবই জরুরি এই সময়। তার ফলে আর আমরা করছিও তাই, যেমন এই যে রিসেন্টলি একটা লঞ্চ হলো একটা মিশন নাইসার বলে, নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার যে প্রজেক্টটা, সেখানে নাসা ইসরো একসাথে কাজ করেছে, খুব ভালো করে কাজ করেছে। আশা করব যে ভবিষ্যতে আরো বেশি এরকম কোলাবোরেশন হবে, আর আমরা নিজেদের থেকে মানে একজন ওপরের থেকে জানতে পারবো, শিখতে পারবো। লাস্ট একটা কোশ্চেন আমি করতে চাইছি, সেটা হচ্ছে যে আপনি তো ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করেন, তো মানে আগামী দিনে ফ্রিকোয়েন্সি নিয়ে নতুন ইনোভেশন কি কি আপনার প্রজেকশনে রয়েছে, আর এইটা কি ফিজিবল যে ফ্রিকোয়েন্সি দিয়ে ইউজ করে আমরা ইন্টারনেটকে অনেক ইজিলি অ্যাক্সেস করতে পারবো, মানে উইদাউট টাওয়ার্স, উইদাউট এনিথিং, উইদাউট সিম, আমি বলছি, এটা কি ফিজিবল? হ্যাঁ, সেটা নিশ্চয়ই, যে ফ্রিকোয়েন্সি যে, তবে একটাই যে আমি যদি জানতাম যে আজকাল 10 বছর পরে এখান কি হতে চলেছে, তাহলে তো আমি খুব বড় লোক হয়ে যেতাম। তার কারণ যদি কাউকে বলা হতো যে 2000 সালে যে হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট 2025 উইল বি, আমার মনে হয় না আমরা প্রেডিক্ট করতে পারতাম যে আজকে যেখানে আমরা টেকনোলজির ওয়ার্ল্ডে যে কোন দিকে টেকনোলজি যাবে। ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। ইনোভেশনস হ্যাপেন্স, ডিসকভারিজ হ্যাপেন, দ্যাট চেঞ্জেস আওয়ার ট্র্যাক। তার ফলে তবে হ্যাঁ, যে ভবিষ্যতে যে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার হবে, যেমন আজকে এই ফোনে একটা কর্ড লাগিয়ে, কেবল লাগিয়ে আমরা চার্জ করি, কিন্তু ভবিষ্যতে সব পাওয়ার সব ওয়্যারলেস হবে। মানে এই ধরনের যে অ্যাডভান্সমেন্ট অনেক হবে, যে উই ক্যান প্রেডিক্ট সাম অফ দিস পাথ দ্যাট ইজ গোয়িং, বাট উই ক্যানট রিয়েলি প্রেডিক্ট দ্য ফিউচার। ওকে, তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই। আর আমি আবার বলি, তোমরা কোন্নগরে বসে বোধহয় কথা বলছো, আমার বাড়ি কোন্নগর নবগ্রামে, তাই সেই নিয়ে আমি বসে আছি এখন প্যাসাডিনা, ক্যালিফোর্নিয়াতে, বহু বহু দূর। এই যে এটা আমরা করতে পারলাম, এটা কিন্তু টেকনোলজির জন্যই হয়েছে। সেই জন্য তোমরা যদি এই মেসেজটা সবাইকে স্প্রেড করো যে উই নিড টু রিয়েলি স্পেন্ড অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা আমাদের অ্যাডভান্সমেন্টে খুব কাজে লাগায়। সবাই জানো, আমি শুনলাম যে এবিপি আনন্দের ইন্টারভিউতে যে মানে আমাদের ইনোভেশনটা মিসিং হয়ে যাচ্ছে, ইনোভেশনটাকে আরো এনহ্যান্স দরকার, এবং ইয়ং জেনারেশনের বাবা মাদের উদ্দেশ্যেও এটা মানে বলা খুব জরুরি যে ইনোভেশনটায় জোর দাও। এআই তো থাকবেই, বাট এআই কান্ট ক্রিয়েট দ্য ইনোভেশন। এক্স্যাক্টলি।